হক রুস্টিং বাই টেড হিউগস পার্ট 2। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর 4th সেমিস্টারের অন্তর্গত তোমাদের এই পোম হক রুস্টিং। এর আগের পার্টে আমি ইন্ট্রোডাকশন, কবি পরিচিতি, পোম সম্পর্কে এবং এগুলো সহ প্রথম প্যারাগ্রাফ পর্যন্ত পড়িয়ে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমি সেকেন্ড প্যারাগ্রাফ থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে লাইন বাই লাইন পড়িয়ে বাংলা মানে সহ বুঝিয়ে দেব। তো দেখো, এই কবিতাটি 6টা স্তবকের আমরা জানি এবং এটি একটি ড্রামাটিক মনোলগ বা নাটকীয় একক। এটি একটি ইন্টেরিয়র মনোলগও বটে এবং প্রত্যেকটি প্যারাগ্রাফে 4টি করে লাইন আছে। এর নির্দিষ্ট কোনো রাইম স্কিম নেই, কারণ কবি এই কবিতাটিকে মুক্ত ছন্দে লিখেছেন, মানে ফ্রি ভার্সে লিখেছেন। এই কবিতাতে একজনই বক্তা, সে হচ্ছে এই হক, সেই বাজ পাখি। এই পুরো কবিতাটি এই বাজ পাখির দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে। বাজ পাখি যেন প্রকৃতির সমস্ত কিছুকে এখানে বর্ণনা করেছে, যা তার কাছে সবটাই সহজলভ্য। সে একটা খুব উঁচু গাছে বসে ঘুমিয়ে রয়েছে বা বিশ্রাম নিচ্ছে এবং সে বিশ্বাস করে তার চারপাশে যা কিছু আছে সবই তার জন্য। সে যেন সবকিছুর ওপরেই তার দাবি রাখতে পারে। সে প্রায় নিজেকে ঈশ্বরের মতো মনে করছে। এই ধরনেরই একটা অহংকারী সুর গলা থেকে নেমে আসছে। সে পুরো কবিতাটা জুড়ে আমি সর্বনামটি ব্যবহার করেছে। এটা শুধুমাত্র এইটা জোর দিয়ে বোঝানোর জন্য যে সে নিজেকেই সর্বে সর্বা মনে করে। এবং বলেছিলাম এটা একটা রূপকধর্মী কবিতা। এই বাজ পাখির মাধ্যমে কবি সমাজের উচ্চ সম্ভ্রান্ত শাসক শ্রেণী মানুষজনকে বোঝাতে চেয়েছেন, যারা এই সমাজের ওপরে কর্তৃত্ব ফলাতে চায়, যারা নিজেদেরকে সমাজের সর্বে সর্বা মনে করে এবং অন্যদের ওপরে শাসন শোষণ করে তারা নিজেদেরকে ঈশ্বর মনে করে এই পৃথিবীতে। তাই এই পোমের প্রথম যে স্ট্যাঞ্জাটা রয়েছে, সেই স্ট্যাঞ্জাটাতে দেখেছিলাম আমরা বাজ পাখিটি বিশ্রাম নিচ্ছে বা ঘুমন্ত অবস্থায় মনে হচ্ছে তাকে, এবং সেই বিশ্রামরত অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় সে যেন এই সমস্ত কিছু ভাবছে, যে বনের বাকি সবকিছুকে সে নগণ্য মনে করে। সে একদম উঁচু স্থানে অবস্থান করে, তাই সে সেই স্থানে অবস্থান করে চোখ বন্ধ করলেও তার ভয় পাওয়ার কিছু নেই। চোখ বন্ধ করলেও সে চারপাশের পরিস্থিতি নিয়ে এত চিন্তা সে করে না, কারণ সে সব থেকে উঁচু স্থানে অবস্থান করছে, যেখান থেকে সে চাইলেই সহজেই চারিদিকেই সে তাকাতে পারে। সে বলেছে যে আমার বাঁকা মাথা এবং বাঁকা পায়ের মধ্যে, মানে যেগুলো পাখির সব থেকে ধারালো অস্ত্র বা বিপজ্জনক অস্ত্র, সেই বাঁকানো মাথা এবং বাঁকানো পায়ের মধ্যে কোনো মিথ্যে স্বপ্ন নেই। মানে এটা তার কাছে বাস্তবেই তার কাছে এতটা ডমিনেটিং যে তার কোনো স্বপ্ন দেখার প্রয়োজন পড়ে না। এবং সে আরো বলে যে ঘুমের মধ্যেও সে যেন নিখুঁতভাবে হত্যা করতে সক্ষম হয়। এতটা পর্যন্তই আমরা দেখেছিলাম এর আগের স্ট্যাঞ্জাতে। তো আজকে দেখব স্ট্যাঞ্জা 2 থেকে। তো দেখো, পরবর্তী স্ট্যাঞ্জা শুরু করছি। দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ। এখানে সেই বাজ পাখি বলেছে এই যে উঁচু গাছগুলির সুবিধে, মানে সে তো জঙ্গলের সব থেকে উঁচু স্থানে অবস্থান করছে, মানে সব থেকে উঁচু গাছটার ওপরেই সে গিয়ে বসেছে বা বিশ্রাম নিচ্ছে বা রেস্ট নিচ্ছে বা ঘুমিয়ে রয়েছে। তো সে বলছে এই যে সব থেকে উঁচু জায়গায়, সব থেকে উঁচু গাছে অবস্থান করা, এর অনেক সুবিধে রয়েছে। এর সুবিধে সে ভোগ করছে, মানে এর অনেক সুবিধেই তার কাছে রয়েছে। The air's buoyancy and the sun's rays are of advantage to me. এখানে দেখো, air's buoyancy কথার অর্থ হচ্ছে একটা প্রবাহ বা উচ্ছ্বাস, and the sun's rays বলছে বাতাসের এই প্রবাহ এবং সূর্যের এই যে উষ্ণতা বা সূর্যের এই যে কিরণ, সেগুলো আর অফ অ্যাডভান্টেজ টু মি, আমার কাছে এগুলো যেন বেশ সুবিধাজনক। অ্যান্ড দ্য আর্থ ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, এবং পৃথিবীর এই যে মুখটা বা মুখমণ্ডলটা ওপর দিকে রয়েছে, এটা যেন আমারই ইন্সপেকশন, মানে নিখুঁতভাবে অনুসন্ধান বা পর্যবেক্ষণ চালানোর জন্য। মানে সে বলতে চাইছে এই জঙ্গলে তার অবস্থান, নেচার তাকে কতটা হেল্প করছে। প্রথমত সে উঁচু গাছের ডালে বসে আছে, যেখান থেকে চারিদিকে সে ইচ্ছে করলেই দেখতে পারে, সবাই তার একদম
নখের দর্পণে চোখের পরিসরের মধ্যে রয়েছে, সে ওই উঁচু স্থান থেকে সবার উপরেই নজরদারি চালাতে পারে। দ্বিতীয়ত সে বলেছে বাতাসের প্রবাহ এবং সূর্যের এই উষ্ণতা বা কিরণও যেন তাকে সবসময় সুবিধে প্রদান করে, তার কাজে সাহায্য করে, এবং এই পৃথিবীর মুখমণ্ডলও ওপর দিকে এমনভাবে রয়েছে যেন তাকেই হেল্প করে সমস্ত কিছুর নিখুঁত অনুসন্ধান চালাতে, তার শিকারের। মানে এই সমস্ত কিছু, এই সমস্ত ন্যাচারাল জিনিসগুলো তাকে, তার জীবনকে আরো সুবিধাজনক করে তোলে, এটাই সে এখানে বোঝাতে চেয়েছে। বোঝা গেছে? এর পরবর্তী স্ট্যান্জাতে দেখো, স্ট্যান্জা 3, মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক। আমার এই পাগুলো লকড হয়ে আছে কোথায়? গাছের এই কর্কশ বা রুক্ষ শুষ্ক ছালগুলিতে, মানে গাছের চামড়ার বাইরের ভাগটাতে তার এই ফিট বা পাগুলো যেন লক হয়ে রয়েছে, মানে সে পাগুলো ওখানেই মুড়ে গাছের ওই বার্কগুলোকেই ধরে সে রয়েছে বসে। তাই সে বলেছে মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক, ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই foot, my each feather, now I hold creation in my foot। তো প্রথমে সে বলল যে আমার পাগুলো গাছের এই রাফ বার্ক, এই রুক্ষ শুষ্ক অমসৃণ এই যে ছাল বা গাছের যে বাইরের পোর্শন, কাষ্ঠল যে বাইরের দিকটা, চামড়ার দিকটা, সেইখানে আমার পাগুলো লক হয়ে রয়েছে। তো বলছে তার পরের লাইনে যে হোল ক্রিয়েশন, সমগ্র সৃষ্টি যেন আমার এই পাগুলোকে তৈরি করেছে। ফুট, আমার এই যে ফুট, এইগুলো তৈরি করার জন্য সমগ্র সৃষ্টি একত্রিত হয়ে গিয়েছিল। আর শুধু পাই নয়, আমার এই যে ফেদার, ইচ ফেদার, প্রত্যেকটা পালক তৈরি করার জন্যও কিন্তু সমগ্র ক্রিয়েশন, সৃষ্টি একত্রিত হয়ে আমার এই পা, আমার এই ফেদার, এই সমস্ত কিছু ক্রিয়েট করেছে, সৃষ্টি করেছে বা তৈরি করেছে। আর এখন দেখো, আই হোল্ড, আমি কিনা হোল্ড, ধারণ করে রেখেছি ক্রিয়েশন, সৃষ্টিকে, ইন মাই ফুট, আমার পায়ের তলাতে। তাহলে এই সমগ্র সৃষ্টি একত্রিত হয়ে আমার এই পা, আমার এই ফেদার, এই শরীর তৈরি করেছে। আর আমি সৃষ্টি হওয়ার পরে কিন্তু এই সমগ্র সৃষ্টিকে, ক্রিয়েশনকে আমার এই পায়ের তলায় ধরে রেখেছি। মানে সে তার পায়ের দ্বারাই তার শিকারকে সবসময় ধারণ করে রাখে, হোল্ড করে রাখে, এবং এখনো যখন সে বিশ্রাম নিচ্ছে তার পায়ের তলাতেই, তার পায়ের দ্বারাই পাগুলোকে বাঁকিয়ে, মানে পায়ের নখগুলোকে বা পাগুলোকে বাঁকিয়েই সে ওই গাছের ডালটাকে হোল্ড করে রেখেছে বা বার্কটাকে হোল্ড করে রেখেছে। তো তাই বলছে যে যেই সমগ্র ক্রিয়েশন একত্রিত হয়ে আমাকে সৃষ্টি করেছিল, আমি সৃষ্টি হওয়ার পরে সেই ক্রিয়েশনকেই কিন্তু আমার পায়ের তলাতে ধারণ করি। মানে এখানে একটা খুব অহংকারী ভাব প্রকাশ পাচ্ছে বাজ পাখির দ্বারা। সে সব কিছুকে তার পায়ের তলায় মনে করছে, সমগ্র বিশ্বকে, সমগ্র সৃষ্টিকে। কারণ বলছে এই সৃষ্টি আমাকে তৈরি করেছিল আর আমি আজ এই সৃষ্টিকে আমার পায়ের তলায় রাখি। মানে নিজেকে একটা সুপেরিয়ার ভাব সে প্রদান করেছে, কারণ সে সমগ্র শিকারকে তার ওই থাবাতে, পায়ের যে থাবা তার মধ্যে বন্দি করে ধারণ করে রাখে। তো সেটাই সে বলছে। এবং এর ইনার মিনিং হিসেবেও বোঝা যায় যে সমাজের সেই সমস্ত লোভী, সম্ভ্রান্ত, উচ্চবিত্ত শাসক শ্রেণী, এরা যেন নিজেদেরকে এতটাই সর্বেসর্বা মনে করে যে অন্য শ্রেণীর ওপরে, সাধারণ মানুষের ওপরে শোষণ শাসন চালিয়েও তারা লজ্জিত নয়। তারা মনে করে যে ভগবান যেন তাদেরকে এই জন্যই সৃষ্টি করেছে, এটা যেহেতু তারা করতে পারছে তাহলে হয়তো ভগবানই যেন তাদেরকে এই কাজটার জন্যই নিযুক্ত করেছে। তো সেই জন্যই তারা ভাবে সমগ্র সৃষ্টি যেন তাদের পায়ের তলায়। ঠিক যেমন এই বাজ পাখিটি মনে করছে নিজেকে, এই অহংকারী বাজ পাখিটি তার অহংকার প্রদর্শন করছে, এই প্যারাগ্রাফটার দ্বারা বোঝা যাচ্ছে। কারণ এখানে বাজ পাখি যেন ঘোষণা করে দিচ্ছে সে নিজেই ঈশ্বর। পৃথিবী এবং স্বর্গ উভয়ের যে কোনো প্রাণীর চেয়ে সে যেন খুবই শক্তিশালী। দেখো এখানে ক্রিয়েশন, মানে এখানে গডের রিপ্রেজেন্টেশন রয়েছে, প্রতিনিধিত্ব আসছে, ঈশ্বরের প্রতিনিধিত্ব যেহেতু এখানে করা হচ্ছে, তাই এখানে ক্রিয়েশনটা দুবারই কিন্তু ক্যাপিটালে লেখা রয়েছে। বোঝা গেল? কারণ এখানে ক্রিয়েশন বলতে গড ইজ দ্য ক্রিয়েটর, তাই ঈশ্বরের প্রতিনিধিত্ব বোঝাচ্ছে এখানে।
তাই এখানে ক্রিয়েশনটা দুবারই কিন্তু বড় হাতের লেখা রয়েছে। প্রথম ক্রিয়েশনের দ্বারা সে বোঝাচ্ছে যে সমস্ত বিশ্ব বা সমস্ত ইউনিভার্স একত্রিত হয়ে মানে ভগবান আমাকে সৃষ্টি করেছে, এবং দ্বিতীয় ক্রিয়েশনের দ্বারা সে বোঝাচ্ছে যে সে যতটাই শক্তিশালী হোক না কেন তাকে যেন সে পায়ে ধারণ করেছে, মানে সে যেন এখানে সর্বে সর্বা হয়ে উঠেছে, সে যেন ঈশ্বরের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে, এটাই সে বোঝাচ্ছে। পরের প্যারাগ্রাফে দেখো, অর ফ্লাই আপ and revolve it all slowly, I kill where I please because it is all mine। অথবা উড়ে যাও এবং ধীরে 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 সবকিছু ঘুরিয়ে দাও, যেখানে আমার আনন্দ, যেখানে আমি খুশি হব সেখানেই আমি হত্যা করব, কারণ সব কিছুই আমারই সব কিছু। তাই আমার যেখানে ভালো লাগবে, যখন ভালো লাগবে, যেটা ভালো লাগবে সেটাই আমি কিল হত্যা করে দেব বা খুন করে দেব। মানে বাজ পাখি মূলত বলছে সে যা খুশি করতে পারে, সে ধীরে ধীরে বাতাসে উড়তে পারে এবং তার নিচের সমস্ত দৃশ্য, সে যা যা কিছু দেখছে সব কিছুই যেন তাকে বিলং করে, তাই সেগুলোর সব কিছুর ওপরেই সে দখলদারি চালাতে পারে। সে যখন ইচ্ছে, যাকে ইচ্ছে, যেখানে ইচ্ছে নিজের খুশি মতো সে হত্যা করতে পারে, কারণ সমগ্র পৃথিবী তার। বিকজ ইট ইজ অল মাই। এই যে এখানে একটা অহংকারী টোন, অত্যাধিক যেন একটা অহংকারী টোন প্রকাশ পাচ্ছে। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেড। সে বলছে যে আমার শরীরে কোনো সফিস্ট্রি মানে কোনো মিথ্যা বলার বা ভান করার কোনো প্রয়োজন নেই। আমার ম্যানার বা আমার ধরন কি না, আমার ধরন হলো আমি সেভাবেই স্বীকার করি। কোনভাবে? আর টিয়ারিং অফ হেডস, মাথাগুলোকে ছিঁড়ে ফেলে দেই। কোথা থেকে? বডি থেকে। তাহলে বলছে যে আমার শরীরের মধ্যে কোনো সফিস্ট্রি নেই, মানে আমি কোনো ভান করি না, আমার মিথ্যে বলার প্রয়োজনই নেই, কারণ আমি তো বাজ পাখি। আমার যে ম্যানার আমি সেভাবেই স্বীকার করি, যেভাবে মাথাটা শরীর থেকে ছিঁড়ে আমি নিজের ক্ষমতা প্রমাণ করি সেভাবেই আমি কিন্তু স্বীকার করি। এটাই সে বোঝাতে চাইছে, যে সে বলছে আমি অনেক উঁচুতে ধীরে ধীরে উড়ে বেড়াই এবং নিচে যা যা কিছু দেখতে পাই সব কিছু আমার। আমি যেখানে ইচ্ছে, যাকে ইচ্ছে, যখন ইচ্ছে নিজের আনন্দ মতো হত্যা করতে পারি, নিজের স্বীকার করতে পারি, এবং আমার এই যে বডির মধ্যে কোনো ভান করা বা মিথ্যা অহংকারের প্রয়োজন পড়ে না। আমার ধরনই এটা, যেভাবে আমি স্বীকার করি সেভাবেই শরীর থেকে মাথা ছিঁড়ে আমার ক্ষমতা প্রদর্শন করেই আমি স্বীকার করি। এমন নয় যে এটা আমি দেখানোর জন্য ভান করে অন্যকে কোনো কিছু প্রমাণ করার জন্য করলাম। আমি এই রকমই, এইভাবেই আমি স্বীকার করি যেন আমিই সর্বে সর্বা। বোঝা গেছে? নেক্সট, দ্য অ্যালটমেন্ট অফ ডেথ ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট। বলছে দ্য অ্যালটমেন্ট অফ ডেথ মানে মৃত্যুর যে অ্যালটমেন্ট, এখানেও বাজ পাখির একটা চিন্তা ভাবনা বহন করে আনা হয়েছে, যে সে বলছে আমি যেন মৃত্যুর একটা সংকেত, আমি যেন মৃত্যু। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, কোনো যুক্তি আর আমার কাছে কোনো অধিকার দাবি করে না, আমি হয়ে যাচ্ছি সেই মৃত্যুর অশনি সংকেত। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট, কারণ আমার উড়ে যাওয়ার গতিপথ অন্যান্য জীবের মৃত্যুর মধ্যে দিয়ে যায়। মানে আমি যে উড়ে যাই সেই পথ অন্যান্য জীবের যেন মৃত্যু পথ। তাই বলেছে আমার উড়ে যাওয়ার গতিপথ হলো অন্যান্য জীবের মৃত্যুর মধ্যে দিয়ে যেন প্রবাহিত হচ্ছে। আমার উড়ে যাওয়া মানে তার সেটা মৃত্যুর পথ যেন। থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং নো আর্গুমেন্ট অ্যাসার্ট মাই রাইট। থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, যারা বেঁচে রয়েছে মানে যারা জীবন্ত, তাদের বোনসের মধ্য দিয়ে নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, কোনো তর্ক বিতর্ক অধিকারের বিরুদ্ধে কথা বলতে পারে না, মানে কোনো যুক্তি আমার অধিকার দাবি করে না। মানে বাজ পাখি এতটাই নিজেকে দেবতা তুল্য বলছে যে সে
নিজে যেন ঠিক করবে যে কে বাঁচবে আর কে মরবে। তাই সে বলছে না যে আমার গতিপথ যেন অন্য জীবের মৃত্যুপথ, মানে সেই এখানে যেন দেবতা তুল্য, সে যে রাস্তা দিয়ে যাবে সেখানে অন্যান্য মানুষেরা মারা যাবে, মানে সে ঠিক করে দেবে কে বাঁচবে আর কে মরবে। সে যে উড়ানটি চালাবে তা হলো যেন তার শিকারের হত্যা করার জন্য, যেখানে কোনো তর্কের প্রয়োজন নেই, কারণ সেই সর্বশক্তিমান। এই যে বলেছে থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, মানে যারা বেঁচে রয়েছে তাদের হাড়ের মধ্যে দিয়ে, মানে শরীরের মধ্যে দিয়ে, নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, কোনো তর্ক বিতর্কই আমার অধিকারের দাবি রাখে না। মানে তারা কোনো রকম ভাবে সেই সমর্থই নয় যে আমার অধিকারের বিরুদ্ধে তারা কথা বলবে। আমি হচ্ছি সর্বশক্তিমান, এতে কোনো তর্কেরই প্রয়োজন নেই, কারণ আমি যে রাস্তা দিয়ে যাই আমি হচ্ছি অ্যালটমেন্ট অফ ডেথ, এবং সেই রাস্তা অন্য জীবের মৃত্যুর মধ্যে দিয়ে যায়। বোঝা গেছে? মানে সে এখানে নিজেকেই একদম দেবতা তুল্য, নিজেকেই দেবতা মনে করেছে। 3 নম্বর প্যারাতে আমরা দেখেছিলাম যে দেবতার থেকেও নিজেকে উপরে মনে করেছিল, তাই তো? ক্রিয়েশনকে নিজের পায়ের তলায় রাখি সেটা বলেছিল। আর এখানে সে নিজেকে দেবতা তুল্য বিচার করেছে যে আমি ঠিক করে দেব কে বাঁচবে কে মরবে, কারণ আমার যে রাস্তা সেই রাস্তা অন্য জীবের মৃত্যুর রাস্তা, আমার যে উড়ানের রাস্তা সেটা অন্য জীবের হত্যা বা মৃত্যুর জন্য। মানে আমিই দেবতা, কে মরবে কে বাঁচবে আমি ঠিক করে দেব। এবং শেষ স্তবকে কি বলেছে দেখো, দ্য সান ইজ বিহাইন্ড মি, নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগান। সূর্য আমার পেছনে এবং আমি যবে থেকে এসেছি কোনো কিছুই চেঞ্জ হয়নি। মানে আমি যবে থেকে পৃথিবীতে এসেছি, আমি যবে থেকে সৃষ্টি হয়েছি, কোনো কিছুই চেঞ্জ হয়নি, তবে থেকে সব কিছুই রয়েছে একই রকম, মানে আমার মতোই রয়েছে। তাহলে বলেছে সূর্য আমার পেছনে, সে যেন সূর্যের থেকেও সুপেরিয়র, সূর্য যেন তার পেছনে, এবং যবে থেকে সে পৃথিবীতে এসেছে কোনো কিছুই চেঞ্জ হয়নি, সব কিছুই তার অনুসারে ঘটেছে। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার চোখ কোনো কিছুর চেঞ্জ পারমিট করেনি। আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আমি এইভাবেই সমস্ত কিছুকে রাখতে চাই। মানে বাজ পাখি এখানে দাবি করছে যে তার সৃষ্টির পর থেকে পৃথিবী পরিবর্তিত হয়নি, তখন থেকে এটি নিখুঁত অবস্থায় রয়েছে এবং স্থায়ী অবস্থায় রয়েছে। এবং সে বলছে যে পৃথিবী পরিবর্তিত হয়নি কারণ সে এটাকে পরিবর্তিত হতে দেয়নি বা সে এটা করতে দেয়নি, তাই হয়নি। মানে তার চোখ পারমিশন দেয়নি চেঞ্জ হতে, সে চায় এরকমই থাকুক সবকিছু, তাই এই পৃথিবী সেরকমই রয়েছে। সে চায়নি তাই এটা সে করতে দেয়নি, মানে পৃথিবীর কোনো পরিবর্তন সে করতে দেয়নি। তাই সে বলেছে আমি চিরকাল এরকমই জিনিসগুলো সব রাখবো। আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, মানে সে চেঞ্জ করতে দেবে না, এই রকমই তার সুবিধে মতো করে যেন সে সব কিছু যেভাবে চলছে সেভাবেই রাখবে। সেটাই সে বুঝিয়ে দিচ্ছে যে তার একটা ডমিনেটিং নেচার এই পৃথিবীর ওপরে বা এই সমস্ত প্রাণীর ওপরে, এই প্রকৃতির ওপরে যেটা সে ধরে রেখেছে সেইভাবেই সে যেন চালাতে চায়। মানে তার এই যে ডমিনেন্স এটা বোঝাই যাচ্ছে, এবং তার মাধ্যমে, যেহেতু এটা রূপকধর্মী কবিতা, তার মাধ্যমে যেটা দেখানো হচ্ছে যে সমাজেরও সেই সমস্ত উচ্চবৃত্ত সম্ভ্রান্ত শাসক শ্রেণীর লোকেরাও যেন ঠিক এই রকমটাই মনে করে নিজেদেরকে। তারা যেন চায় সমাজের এই অর্ডারটা যেন এই রকমই থাকুক, যার ফলে তারাই যেন সর্বদাই সমাজে রুলিং পাওয়ার থাকবে, তারাই সবার উপরে কর্তৃত্ব ফলাবে, শাসন শোষণ করতে পারবে। এই অর্ডারের যেন কোনো রকম চেঞ্জ না হয়, এবং তারা এই সমস্ত কিছু করে লজ্জিত নয় বিন্দুমাত্র, কারণ তারা মনে করে তারা সুপেরিয়র, ভগবান যেন তাদের এই সমস্ত জিনিস করার জন্য সৃষ্টি করেছে, বাকি মানুষদের উপরে শোষণ করার জন্য, শাসন করার জন্যই যেন তাদের সৃষ্টি হয়েছে। তাই তারা যেই রকম ভাবে আধিপত্য বিস্তার করে আসছে সমাজে, সেইভাবেই তারা যেন বরাবরই এই রকম ভাবেই চালিয়ে যেতে চায়। বোঝা গেছে? তাহলে এই কবিতার কেন্দ্রীয় বিষয় হলো
যে হিংস্রতা, নিষ্ঠুরতা, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু এই কবিতার থ্রু বা বাজ পাখির সিম্বলের থ্রু কবি বোঝাতে চেয়েছেন। তো এই ছিল হক রোস্টিং বাই টেড হিউজ। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনো, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং এই ধরনের আরো ভিডিওস পেয়ে যেতে চ্যানেলটা ফলো করে সবাই বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে এর পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।